উচ্চ মূল্যস্ফীতির মাঝেই নজিরবিহীনভাবে ওষুধ, কাপড়, বিদেশি ফল, মোবাইল রিচার্জ সহ শতাধিক পণ্য ও সেবায় ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়ালো এনবিআর। সংসদ না থাকায় অধ্যাদেশ জারি করে ভ্যাট আইনে এসব পরিবর্তন এনেছে সংস্থাটি। কর বাড়ানোর তালিকায় নিত্যপণ্যের পাশাপাশি আছে সিগারেট ও বিমান ভ্রমণ সেবা। বিশ্লেষকরা বলছেন, এভাবে কর বাড়ানোয় চাপে পড়বেন নির্দিষ্ট আয়ের মানুষ। আরও জানাচ্ছেন রুহুল আমিন। বছরের মাঝপথে ওষুধের ওপর ভ্যাট বাড়ালো জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। ব্যবসা পর্যায়ে ওষুধের ভ্যাট 2.4% থেকে বাড়িয়ে 3 করা হয়েছে। এসি রেস্তোরাঁয় খেতে গেলে বিলের ওপর 15% ভ্যাট হবে। এতদিন যা ছিল 5%। বিস্কুট, কেক, আচার, চাটনি, টমেটো সস, কেচাপের ভ্যাট বেড়ে 3 গুণ হয়েছে। এলপি গ্যাসের ভ্যাট বেড়েছে 2 স্তরে। বৈদ্যুতিক ট্রান্সফরমার, চশমার প্লাস্টিকের ফ্রেম, রিডিং গ্লাস, নারিকেল ছোবড়ার ম্যাট্রেসেও ভ্যাট 3 গুণ করা হয়েছে। টিস্যু, সানগ্লাস, নন এসি আবাসিক হোটেল ও মিষ্টির ভ্যাট দ্বিগুণ হয়েছে। ভ্যাট বাড়ানোর তালিকায় আছে মোটর গাড়ির ওয়ার্কশপ, ছাপাখানা, টেইলারিং শপ, সিনেমা হল সহ 14টি সেবা। এসবের ভ্যাট 5% বেড়েছে। বাজেটের মধ্যবর্তী পর্যায়ে এমন রেশিওতে বা হারে করা উচিত যেটা আদায়যোগ্য এবং যেটা মানুষের পক্ষে বহন করা সম্ভব। এখন আমরা জানি যে যথেষ্ট মূল্যস্ফীতি, 13%-এর মতো মূল্যস্ফীতি আছে এবং মানুষের ক্রয় ক্ষমতা আর বাইরে চলে গেছে অনেক কিছুই। সেই পর্যায়ে আমার মনে হয় এত ঊর্ধ্ব হারে বাড়ানোটা সমীচীন হয়নি। আমদানি পর্যায়ে সম্পূরক শুল্ক বেড়েছে নানা ধরনের তাজা ও শুকনা ফল, জুস, রং, সাবান, ডিটারজেন্ট, ড্রিঙ্কসের। এসবের কোনোটির শুল্ক 5 থেকে 40% পর্যন্ত বেড়েছে। সিগারেটের সম্পূরক শুল্ক বাড়িয়ে 67% করা হয়েছে। দাম বাড়বে সব ধরনের সিগারেটের। হোটেল, রেস্টুরেন্টের মদের সম্পূরক শুল্ক বেড়েছে 10%। মোবাইল সেবায় সম্পূরক শুল্ক বেড়েছে 3%। এতে খরচ বাড়বে কথা বলা ও ইন্টারনেটের। ইন্টারনেট সেবাদানকারী আইএসপির ওপরও বসেছে 10% সম্পূরক শুল্ক। বিমান ভ্রমণে দেশভেদে আবগারি শুল্ক বেড়েছে 200 থেকে 1000 টাকা। পণ্য সেবা কিন্তু ইন্টার রিলেটেড। আপনি তৈরি পোশাক আর একজন তেল বিক্রি করে, আপনি সেই তেল কেনেন, তারপরে ঔষধ সবাই কেনে। এগুলো কিন্তু ইন্টার রিলেটেড হওয়ার জন্য বাজারে কিন্তু একটা ইফেক্ট অবশ্যই হবে। ক্রেতার বা সাধারণ মানুষের অসুবিধা হবে না, এটা আমার মনে হয় সুচিন্তিত মতামত নয়। এছাড়া ভ্যাটের নিবন্ধন শর্ত সংশোধন করা হয়েছে। রুহুল আমিন, 71, ঢাকা। বছরের মাঝামাঝিতে নজিরবিহীনভাবে শতাধিক পণ্যে ভ্যাটের বোঝা বাড়ালো এনবিআর। এ নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন গবেষণা প্রতিষ্ঠান সিপিডির জ্যেষ্ঠ গবেষক তৌফিকুল ইসলাম খান। আপনাকে স্বাগত জানাচ্ছি 71-এ। এমনিতেই নিত্যপণ্যের উচ্চমূল্যে মানুষের এক ধরনের নাভিশ্বাস, এর উপরে নতুন করে এই যে সিদ্ধান্ত, বাড়তি ভ্যাটের বোঝা, এতে কতটা চাপে পড়বে ভোক্তা বলে মনে করেন? যদিও এনবিআর এর দাবি যে এতে মূল্যস্ফীতিতে প্রভাব পড়বে না। দেখেন, এটা আমি বলি যে মূল্যস্ফীতিকে কিভাবে দেখেন যারা নীতি নির্ধারক আছেন, সেইটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ মূল্যস্ফীতি যদি শুধুই একটা সংখ্যাতাত্ত্বিক বিষয় হয়, তাহলে এটা নিয়ে কি প্রভাব পড়তে পারে সেটা নিঃসন্দেহে আমরা সামনে দেখতে পাবো যদি তথ্যপত্র ঠিক মতো থাকে। কিন্তু গুরুত্বপূর্ণ হলো যে যেই ভোক্তারা এই ধরনের পণ্যগুলো ভোগ করেন বা ব্যবহার করেন, তাদের যে সীমিত আয় আছে সেইটার উপরে তো নির্ভর করবে যে তাদের উপর কতখানি চাপ হবে। এবং এটা ধরেন আমার এই মূল্যস্ফীতিকে দেখার যে দৃষ্টিভঙ্গি, সেটাও আমার মনে হয় না যে গতানুগতিক দৃষ্টিভঙ্গি থেকে দেখাটা সমীচীন। এটার কারণ হলো যে এই মূল্যস্ফীতিটা কিন্তু প্রায় এখন 3 বছর ধরে আমাদের যারা সাধারণ মানুষ আছেন তাদের উপরে চেপে বসেছে। এবং জীবনযাত্রার ব্যয় শুধুমাত্র গরিব মানুষ না, এটা যারা মধ্যবিত্ত আছেন তাদের জন্য এখন এটা খুবই দুর্বিষহ হয়ে গেছে। এবং এটা খুব মানে আমি মনে করি যে সার্বিকভাবে এটা নিয়ে কেউ দ্বিমত করবেন তা না। যেই কারণে ভ্যাটটা বাড়ানো হলো, তার পিছনে আমি দুটো কারণ দেখি। একটা কারণ দেখি আমি যে আইএমএফ এর একটা শর্তের ভেতরে চাপের মধ্যে আছে সরকার, এবং সেই আইএমএফ এর যে দল কিছুদিন আগে ঘুরে গেছেন, তার মধ্যে তাদের যে শর্তগুলো রয়েছে সেই শর্তগুলো বাস্তবায়নের ক্ষেত্রে হয়তো তারা চাপ প্রয়োগ করেছেন, যেখানে আমাদের নীতি নির্ধারকরা নতি স্বীকার করলেন। এবং দ্বিতীয় হলো যে আমাদের কর আদায়ের ক্ষেত্রে পরিস্থিতি খুব ভালো না, সেই জায়গাটাতে
তারা আরেকটু গতি সঞ্চার করার জন্য, অর্থ সংগ্রহের জন্য এটা করলেন। কিন্তু তারা সহজ পন্থাটা বেছে নিলেন। যেই ধরনের পদক্ষেপ আমরা তাদের কাছে চেয়েছিলাম তার মধ্যে একটা বড় জায়গা ছিল যে আমাদের 5ই আগস্টের যেই গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের পরে বড় পরিবর্তনটা ঘটবে সুশাসনে এবং প্রাতিষ্ঠানিক যে আমাদের শক্তিশালী করার জায়গা রয়েছে, সেই দুর্বলতাগুলোকে কাটিয়ে আমরা বের হয়ে আসতে পারবো। কিন্তু সেখানে কর ফাঁকি রোধের মতো জায়গাগুলোতে মনোযোগ না দিয়ে, প্রত্যক্ষ করের ক্ষেত্রে যেভাবে অধিক সামর্থ্যবান মানুষের প্রতি যে বিভিন্ন ধরনের ছাড় আছে সেইগুলোয় মনোযোগ না দিয়ে ভ্যাটের মতন একটা সহজ পন্থায় কর আহরণের প্রক্রিয়াটা আমার কাছে প্রশ্নবিদ্ধ লেগেছে। জি, বিশেষত আপনি তৌফিকুল ইসলাম খান, মানে আপনার যে দ্বিতীয় কারণ আপনি যেটি বললেন, মানে ভ্যাট বাড়ানোর মানে পেছনে তো আসলে রাজস্ব আদায় বাড়ানো, এটাই মূল কারণ বলছে সরকার, কিন্তু সরকারের যে এই উদ্দেশ্য মানে সেটা সফল হবে বলে মনে করেন কিনা? কারণ সরকারের হাতে কি কোনো বিকল্প ছিল? হ্যাঁ, সফল হবে তো যদি আপনি বলেন যে বেশি অর্থ আয় হবে কিনা, এটা হয়তো বেশি অর্থ ওনারা সংগ্রহ করতে পারবেন, এটা তো কোনো বিষয় নেই। এখন তাতে সাধারণ মানুষ চাপের ভিতরে পড়বেন, তাদের যেই অন্যান্য জায়গায় যে তাদের ক্রয় ক্ষমতা সেই জায়গাটা কমে আসবে, তাদের সম্পদ আহরণের ক্ষেত্রে বা তাদের একটু সঞ্চয় করার ক্ষেত্রে, বিনিয়োগ করার ক্ষেত্রে তাদের যেই ক্যাপাসিটি সেটা কমে আসবে। তো মানুষটা অ্যাডজাস্ট করছে মূল্যস্ফীতির ভিতরে, কিন্তু এটা কতদিন ধরে তারা করতে পারবেন এবং এটা কি বিরূপ প্রতিক্রিয়া আপনার হবে মধ্যমেয়াদে, সেইটা হলো গুরুত্বপূর্ণ। তো আপনি যেই এই কাজটা যে করা হলো, এটা হলো যেগুলো কম হারে ভ্যাটটা প্রয়োগ করা হয়েছিল, এটাকে একটা সমহারে করার ব্যাপারে একটা শর্ত IMF এর ছিল। তো সেইটা আমার মনে হয় মানে সরকারের সামনে বিকল্প কি কোনো পথ ছিল রাজস্ব বাড়ানোর? বিকল্প পথটা আমি বললাম যে আমরা সবাই তো চেয়েছিলাম, বিকল্প পথটা হলো যে আপনি কর ফাঁকি রোধ করতে পারেন কিনা, সেই জায়গাটাতে আপনার মনোযোগ দেওয়া দরকার ছিল। বিপুল পরিমাণ কর ছাড় দেওয়া হয়েছে, বিশেষত বিগত সরকারের সময় এটা খুবই বড় আকারে এটা গোষ্ঠীর স্বার্থকে চিন্তা করে বিভিন্ন জায়গায় কর ছাড় দেওয়া হয়েছে। সেই প্রত্যক্ষ করের বিভিন্ন ছাড়ের জায়গাগুলোতে পদক্ষেপ না নিয়ে এই ভ্যাট বাড়ানোর মানে যে প্রক্রিয়া, এটাকে যদি আপনি অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করেন, সেই জায়গাটাই হলো আমার অসুবিধা। আপনি যদি মূল্যস্ফীতি কিছুটা কমে আসে, যেটা হয়তো নীতি নির্ধারকরা বলেছেন যে আগামী 6 মাস 1 বছরের মধ্যে এটা কমে আসবে, তারপর আপনি এটাকে ধাপে ধাপে একটা জায়গায় বাড়াতে পারতেন। কারণ এটা মধ্যমেয়াদে আমাদের সমহারে ভ্যাট বাস্তব হার একই রকম থাকবে, এই কমিটমেন্টটা আমাদের সরকারের পক্ষ থেকে আগের সরকারই করেছেন। এই IMF এর এই শর্তের যে কমিটমেন্ট, এটা কিন্তু এই সরকার করেন নাই। সুতরাং আমি যেটা অবাক হয়েছে সেটা হলো যে এই ধরনের মূল্যস্ফীতির চাপের ভেতরে এইরকম একটা পদক্ষেপ নেওয়া, এটা কেন করতে হলো? এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা থাকবে, আমি জানি আপনার সময় কমে যাচ্ছে, আমি কিন্তু এই কথাটা বলতেই হয়, যে যেই অতিরিক্ত রাজস্বটা আহরণ হবে, আমি দেখতে চাইবো যে এই রাজস্ব আহরিত রাজস্ব তারা কিভাবে ব্যয় করে। এটা কি সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দিয়ে ব্যয় করবেন, নাকি তারা অধিক সংখ্যক মানুষকে আরো সামাজিক নিরাপত্তার ভিতরে আনবেন, তাদের খাদ্য নিরাপত্তায় করবেন? যেই দুদিন আগে আমরা শুনেছি যে TCBর যে চাল বিক্রির যে প্রক্রিয়াটা ছিল, যেটা একেবারে দরিদ্র মধ্যবিত্ত মানুষরা যে এখানে লাইন দিয়ে কিনছিলেন, সেইটাতে এখন বন্ধ করা হয়েছে, সাময়িক ভাবে হলেও এটা বন্ধ করা হয়েছে। একই সাথে আপনি এই ধরনের একটা পদক্ষেপ নেবেন। সুতরাং আমার কাছে অর্থনীতিবিদ হিসেবে এটাকে কন্ট্রাডিক্টরি লাগছে সরকারের এই পদক্ষেপটা, যে এটা সাধারণ মানুষের জন্য এটা নিঃসন্দেহে আমি মনে করি যে একটা নেতিবাচক আরো বোঝা বাড়ালো। অনেক ধন্যবাদ তৌফিকুল ইসলাম খান যুক্ত হবার জন্য ৭১-এ।